সিপাহী বিদ্রোহ নিয়ে যতটা গর্ব করি, সাঁওতাল বিদ্রোহ নিয়ে ততটা গর্ব করি না। ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যে লড়াই আপনারা করছেন, সেই লড়াইয়ের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ সর্বতভাবে গোটা রাজ্য জুড়ে আপনাদের পাশে থাকবে। আদিবাসীদের জন্য বরাদ্দকৃত অর্থ দিনের পর দিন কমেছে। আপনাদের সমাজকে যদি শিক্ষিত হতে না দেওয়া যায়, তাহলে এই জঙ্গল, এই জমি, এই প্রাকৃতিক সম্পদের উপরে অন্য মানুষের অধিকার করতে অনেক বেশি করে সুবিধা হবে। সেই এসআইআর পর্বে গোটা রাজ্য কেন গোটা পৃথিবী জেনে নিল যে শুধুমাত্র মুসলমানদের নামই বাদ গেছে। এটা কিন্তু কেউ জানলো না যে যত সংখ্যক মুসলিমের নাম বাদ গেছে তার থেকে বেশি সংখ্যক আদিবাসীর নাম বাদ গেছে। নতুন সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের আদিবাসী সাথীরা অন্য কোনো দেশ থেকে আসেননি, তারা এই মাটির আদিপুত্র, তারা এই মাটির ভূমিজ সন্তান। বিনা শর্তে তাদের প্রত্যেকের নাম ভোটার লিস্টে সংযুক্ত করতে হবে। এই দাবি উঠুক আপনাদের ভিতর থেকে। আদিবাসী সমাজে ধর্ষণ হয় না, আদিবাসী সমাজে খুন হয় না। তার কারণ আধুনিক সমাজ এখন বলছে নারী সশক্তিকরণের কথা, আর লক্ষ লক্ষ বছর ধরে আদিবাসী সমাজ নারীকেই দেবতার স্থানে বসিয়ে পুজো করে আসছে। আমরা যার বক্তব্য শুনতে চলেছি, উনি এই সময়কালের মধ্যে সোশ্যাল মিডিয়া বলুন, টিভিতে বলুন, এক পরিচিত মুখ, প্রতিবাদী মুখ, সংগ্রামী মুখ। আপনার আমার অধিকারের জন্য কখনো সরকারের কাছে সত্য কথা বলতে পিছপা হন না। আমাদের সংগ্রামের সাথী, আমাদের চলার পথের সাথী ভাস্কর ঘোষ, সংগ্রামী যৌথ মঞ্চের মুখ্য কনভেনারকে আমরা পেয়েছি। আমরা তার কাছ থেকে মূল্যবান বক্তব্য শুনে নেব। আমরা দেখে নিচ্ছি তার মূল্যবান বক্তব্য। অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছি। কয়েকদিন ধরেই আমরা চিন্তা ভাবনা করেছিলাম, আমরা তাকে পেয়েছি। আমরা তার কাছ থেকেই শুনে নেবেন। উনি হলেন সংগ্রামী যৌথ মঞ্চের মুখ্য কনভেনার, আমাদের সংগ্রামী সাথী, প্রতিবাদী মাখি, পরিচিত মুখ ভাস্কর ঘোষ মহাশয়। মঞ্চে উপবিষ্ট আমার পিতৃসম মাঝি পরগনা মহলের যারা নেতৃবৃন্দ আছেন, আদিবাসী সমাজের অগ্রগণ্য ব্যক্তিত্ব, তাদের সকলের চরণে এবং আপনাদের সকলের চরণে আজ এই পবিত্র দিনে আমি আমার প্রণাম নিবেদন করছি। আমি যখন আসছিলাম তখন আমার মনে পড়ছিল সেই দিন যেদিন এই ভারতবর্ষের মানুষ ব্রিটিশের পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ হয়ে নীরবে তার যন্ত্রণাকে সহ্য করে চলেছিল। আর সেই যন্ত্রণা থেকে মুক্তির জন্য যে মানুষরা প্রথম রুখে দাঁড়িয়েছিল তারা আর কেউ নয়, আপনাদের আমাদের পূর্বজ, যাদেরকে তথাকথিত শিক্ষিত সমাজ অশিক্ষিত নিরক্ষর বলে জ্ঞান করে। আপনাদের মধ্যেই সেই বিপ্লবের স্ফুলিঙ্গ ভারতবর্ষের মানুষ প্রথম দেখেছিল। হ্যাঁ, আমি সাঁওতাল বিদ্রোহের কথা বলছি। তারও প্রায় 100 বছর পরে সিপাহী বিদ্রোহ হচ্ছে। আমরা সিপাহী বিদ্রোহ নিয়ে যতটা গর্ব করি, সাঁওতাল বিদ্রোহ নিয়ে ততটা গর্ব করি না। তার কারণ তার মধ্যে ততটা এলিটিজম ছিল না। ভারতবর্ষের সমাজ যতই আমাদেরকে ঐক্যবদ্ধ করার স্বপ্ন দেখাক না কেন, এখনো পর্যন্ত আমরা এক হতে পারিনি। এখনো পর্যন্ত কোথাও না কোথাও আমাদের মধ্যে বিভেদ রয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই রাজ্যবাসীর কাছে, দেশবাসীর কাছে আমাদের প্রথম প্রতিজ্ঞা হোক, আমাদেরকে এক হতে হবে। এক হতে হবে কিসের স্বার্থে? পরিবেশ রক্ষার স্বার্থে। গোটা পৃথিবী জুড়ে এখন সব থেকে বেশি চিন্তা ভাবনা হচ্ছে কিভাবে মানুষ পরিবেশকে সঙ্গে করে নিয়ে বাঁচতে পারে। ইংরেজিতে গালভরা নাম দেওয়া হয়েছে সাস্টেনেবল ডেভেলপমেন্ট। আর আমি ব্যক্তিগতভাবে বলি যে এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের নাম দিয়ে জীবন
জীবন এবং জীবিকাকে কর্পোরেটাইজেশন করার পূর্বে আদিবাসীদের জীবনকে খুব ভালো করে পরীক্ষা নিরীক্ষা করা হোক, সেখান থেকে আমরা শিক্ষা নিই যে মানুষগুলো পরিবেশের মধ্যে থাকেন এবং পরিবেশকে সদা বাঁচিয়ে রাখেন, পরিবেশের মধ্যে থেকে পরিবেশকে রক্ষা করার কাজ করেন, এটা যদি কোথাও থেকে শিখতে হয়, সেটা কোনো ল্যাবরেটরিতে বসে, কোনো শ্রেণীকক্ষের মধ্যে বসে, কোনো পার্লামেন্টে বসে ঠিক হতে পারে না। সেটা আপনাদের যে জীবন, সেই জীবনকে দেখলেই সেটা বুঝতে পারে। আধুনিক সমাজ এই উন্নত বিজ্ঞান বরং সেখান থেকে শিক্ষা নিই। আমাদেরকে শিক্ষা নিতে হবে কোথা থেকে? আপনাদের যে ট্র্যাডিশনাল মেডিসিন ছিল, সেই ট্র্যাডিশনাল মেডিসিন থেকে শিক্ষা নেওয়ার প্রয়োজন। এবং আপনাদেরকে অনুরোধ করব যে গাছগাছালির যে রোগ নিরাময়ের যে ব্যাধি নিরাময়ের যে কৌশল আপনারা জানেন, আধুনিক ভারতবর্ষ কিন্তু আপনাদের কাছ থেকে সেই কৌশল জানতে চাইছে। আধুনিক বিজ্ঞান আমাদেরকে কি দিয়েছে? ধরুন আপনার অ্যাসিডিটির সমস্যা আছে, আপনাকে ওষুধ দেবে ডাক্তার, ঝাঁ চকচকে হসপিটালে নিয়ে যাবে এবং সেই হসপিটালে নিয়ে গিয়ে সেখানে আপনার চিকিৎসা করবে। এমন ওষুধ দেবে যে আপনি যেদিন সেই ওষুধটা খাবেন না, সেদিন আপনার খাবার হজম হবে না। অথচ আমি জানি আদিবাসী সমাজের মধ্যে প্রচলিত অনেক গাছগাছালি আছে যেগুলোকে তারা দিয়ে পড়ে নিজেদের অ্যাসিডিটির সমস্যা মেটান। আমি খুব ছোট একটা সাধারণ একটা ওষুধের কথা বললাম। আমাদের বিজ্ঞানের সীমাবদ্ধতা এতটাই সীমাবদ্ধ যে সামান্য একটা গ্যাসের সমস্যা, গ্যাস্ট্রিকের সমস্যা, সেটা পর্যন্ত সারাতে পারে না। যে বিজ্ঞানটা শাশ্বতভাবে মানুষের জীবন দিয়ে উঠে এসেছে, যেটাকে আপনাদের পূর্বজরা ধারণ করেছে, সেই বিদ্যাটা আমাদের সকলের মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান আমি জানাচ্ছি। আজকের দিনে দাঁড়িয়ে বিগত 15 বছরে পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজকে যেভাবে ঠেলতে ঠেলতে বিগত সরকার একদম ঘরের কোনায় নিয়ে গিয়ে ফেলেছিল, আমরা দীর্ঘদিন থেকে সেই নিয়ে লড়াই করছি আমাদের মতো করে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চ মূলত সরকারি কর্মচারী, যারা স্থায়ী এবং অস্থায়ী কর্মচারী, অন্যান্য খেটে খাওয়া মানুষ, তাদের অধিকারের জন্য লড়াই করি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা এখানে দাঁড়িয়ে আরেকটা প্রতিজ্ঞা করে যাচ্ছি। ফেক এসটি সার্টিফিকেট নিয়ে যে লড়াই আপনারা করছেন, সেই লড়াইয়ের পাশে সংগ্রামী যৌথ মঞ্চ সর্বতোভাবে গোটা রাজ্য জুড়ে আপনাদের পাশে থাকবে। কিন্তু যে দাবিটা আপনাদের ভিতর থেকে উঠছে না, সেটা হলো ধরুন পাঁচজন মানুষ ফেক এসটি সার্টিফিকেট দিয়ে 5টা সরকারি পদে চাকরি পেল। বঞ্চিত হলো কে? 5জন যোগ্য আসল এসটি সার্টিফিকেটধারী আদিবাসী মানুষ। আপনি তারপরে ধরলেন তার ফেক এসটি সার্টিফিকেটটা, তার চাকরিটা গেল। কিন্তু চাকরিতে যাওয়ার মধ্যে দিয়ে কিন্তু সমস্যার সমাধান হলো না। ওই দাবিটা এটা হওয়া উচিত যে ওই 5টা সার্টিফিকেট বাতিল করতে হবে, তাদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে এবং ওই 5টা পদে কোনো যোগ্য আদিবাসী ছেলে বা মেয়েকে তাকে চাকরিটা দিতে হবে। এই দাবিটা কিন্তু সেভাবে উঠছে না। আজকের এই মঞ্চ থেকে এই দাবিটা উঠুক যে যতজনের ফেক এসটি সার্টিফিকেট বাতিল হবে, তারা সেই ফেক এসটি সার্টিফিকেট দিয়ে যে কলেজে পড়েছে, যে সরকারি ডিপার্টমেন্টে চাকরি করছে, সেখান থেকে বরখাস্ত তাদেরকে শুধু করা নয়, সেই জায়গাগুলোতে আমাদের আদিবাসী ছেলে মেয়েদেরকে সেখানে সুযোগ দিতে হবে। না হলে তো ন্যায় বিচার হবে না। ন্যায় বিচারটা কিন্তু সেভাবেই হতে পারে। আপনারা লড়াই করুন, আমরা সর্বতভাবে এই লড়াইয়ের পাশে আমরা থাকলাম এবং আছি। এর জন্য কোনো কন্ডিশনের প্রয়োজন নেই, আনকন্ডিশনালি আছে। বিগত 15 বছর ধরে আমরা দেখেছি যে আদিবাসীদের জন্য বরাদ্দকৃত অর্থ দিনের পর দিন কমেছে। আমরা দেখেছি আজ আপনাদের জন্য বরাদ্দকৃত যে শিক্ষা প্রতিষ্ঠান এবং যে হোস্টেল, সেই একের পর এক হোস্টেল বন্ধ হয়েছে। শুধুমাত্র পুরুলিয়া জেলাতে বিগত 15 বছরে 200টা আদিবাসী হোস্টেল বন্ধ হয়েছে। বাস্তবতাটা কি? উদ্দেশ্যটা কি?
আপনাদের কবজাতে যে জঙ্গল আছে, যে জমি আছে, যে প্রাকৃতিক সম্পদ আছে, সেগুলোকে বুক দিয়ে আগলাচ্ছেন কারা? আপনাদের মধ্যে তথাকথিতভাবে শিক্ষিত হয়েছেন যারা, তারা সেগুলোকে রক্ষা করছেন। লক্ষ্যটা কি? আপনাদের সমাজকে যদি শিক্ষিত হতে না দেওয়া যায়, তাহলে এই জঙ্গল, এই জমি, এই প্রাকৃতিক সম্পদের উপরে অন্য মানুষের অধিকার করতে অনেক বেশি করে সুবিধা হবে। আজকের দিনে দাঁড়িয়ে আমাদের প্রথম দাবি এটাই হোক যে ওই যে শত শত হোস্টেল যেগুলোকে বন্ধ করা হয়েছে, আদিবাসী হোস্টেল, সেই হোস্টেলগুলোকে শুধু খোলা নয়, যেখানে যেখানে আদিবাসী জনসংখ্যা আছে সেই প্রত্যেকটা ব্লকে অন্তত একটা বা দুটো করে আদিবাসী হোস্টেল স্থাপন করতে হবে। নতুন সরকারের কাছে আমাদের এই দাবি থাকুক। নতুন সরকারের কাছে আমাদের এই দাবিটাও থাকুক। এসআইআর পর্ব, সেই এসআইআর পর্বে গোটা রাজ্য কেন গোটা পৃথিবী জেনে নিল যে শুধুমাত্র মুসলমানদের নামই বাদ গেছে। এটা কিন্তু কেউ জানলো না যে যত সংখ্যক মুসলিমের নাম বাদ গেছে তার থেকে বেশি সংখ্যক আদিবাসীর নাম বাদ গেছে। আমাদের আদিবাসী সাথীরা সকালবেলা হলে পরে স্বামী স্ত্রী কাজে বেরিয়ে চলে যান। তাদের থাকার যে মাটির বাড়িটা সেটা ঠিকমতোভাবে রক্ষণাবেক্ষণ করতেও পারেন না তারা। তাদের নথিগুলো সংরক্ষিত নেই। এই নথি সংরক্ষিত না থাকার জন্য একদম পরিকল্পিতভাবে বিগত সরকারের প্রশাসন, আপনারা যেহেতু তৃণমূলকে ভোট দিতেন না সেই কারণে আপনাদের নামগুলোকে ক্যালকুলেটিভলি বাদ দেওয়া হয়েছিল। নতুন সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের আদিবাসী সাথীরা অন্য কোনো দেশ থেকে আসেননি, তারা এই মাটির আদিপুত্র, তারা এই মাটির ভূমিজ সন্তান। বিনা শর্তে তাদের প্রত্যেকের নাম ভোটার লিস্টে সংযুক্ত করতে হবে। এই দাবি উঠুক আপনাদের ভিতর থেকে। আমরা সংগ্রামী যৌথ মঞ্চগতভাবে আমরা প্রতিজ্ঞা করছি যে প্রত্যেকটা ব্লকে ব্লকে আপনারা যদি আপনাদের সংগঠন থেকে নামের তালিকা তৈরি করতে পারেন, আমরা দায়িত্ব নিয়ে সেই তালিকাস্থিত নামগুলোকে ভোটার লিস্টে পুনরায় সংযুক্ত করার কাজ আমরা করব। একদিকে যেমন অন্ধকার আছে, আরেকদিকে আলোও আছে। আলোটা কি? আলোটা হচ্ছে আমরা দেশকে মা বলে মানি। সেই দেশের মাথার উপরে একজন মাতৃশক্তিই বসে আছে, রাষ্ট্রপতি রূপে। এটাও কিন্তু আমাদের কাছে কম বড় পাওনা নয়। অনেক মানুষকে বিদ্রুপ করতে শুনি, আরে ওর থেকে কত যোগ্য মানুষ, কত শিক্ষিত মানুষ ছিল, মানে মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কথা বলেন। তাদেরকে না করে কোথাও একজন আদিবাসী ঘর থেকে নিয়ে এসে রাষ্ট্রপতি পদে বসিয়ে দিলেন। যারা বসিয়েছেন আজকের দিনের এই পবিত্র মঞ্চ থেকে আমি তাদেরকে কুর্নিশ জানাই। স্বাধীনতার পর থেকে শিক্ষিত মানুষের হাতেই দেশটা ছিল, কিন্তু জওহরলাল নেহরুও কম শিক্ষিত ছিলেন না। তারপরে যত প্রধানমন্ত্রী হয়েছেন প্রত্যেকেই ততোধিক শিক্ষিত ছিলেন। কোনো রাষ্ট্রপতিও অশিক্ষিত ছিলেন না। হয়তোবা শিক্ষায় দীক্ষায় মাননীয় দ্রৌপদী মুর্মু থেকে অনেক বেশি শিক্ষিত ছিলেন তারা। দেশকে দিয়েছেন তাদের থেকে খারাপ মাননীয় দ্রৌপদী মুর্মু আর কি করতে পারেন? কিন্তু বাস্তবে আমরা যেটা দেখছি যে উনি যেভাবে রাষ্ট্রপতি হওয়ার পরেও সাধারণ মানুষকে আপন করে নিচ্ছেন, সাধারণ মানুষ আরেকজন সহনাগরিককেই দেখছে রাষ্ট্রপতি পদে। আমার মনে হয় যে মাটি থেকে যদি কোনো মানুষকে ক্ষমতার শীর্ষে তুলে নিয়ে যাওয়া হয়, তার সুফলটা এইভাবেই মানুষ পাবে। আমরা চাইব যে রাষ্ট্রশক্তির মধ্যে আদিবাসীদের আরও যোগদান বাড়ুক। মন্ত্রিসভাতে হোক, সরকারি দপ্তরে হোক, আপনাদের যোগদান আরও বাড়ুক। আপনাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়েরা আরও বেশি করে শিক্ষিত হোক। শিক্ষা ছাড়া, আমি শিক্ষা বলতে কিন্তু এটা বলছি না যে আপনারা অশিক্ষিত। আমার কাছে প্রকৃতিকে যারা চেনে, প্রকৃতিকে যারা রক্ষা করে, বই পড়ে সংরক্ষণ শেখার থেকে তার মূল্য অনেক বেশি। আমি বরং আপনাদেরকে অনেক বেশি করে শিক্ষিতই মনে করি। বরং বাকি সমাজের শেখা উচিত
সংস্কৃতিকে নিয়ে, পরিবেশকে নিয়ে হিংসা মুক্ত হয়ে হারমোনাইজডভাবে মানুষ কীভাবে বাস করতে পারে। আদিবাসী সমাজে ধর্ষণ হয় না, আদিবাসী সমাজে খুন হয় না। তার কারণ আধুনিক সমাজ এখন বলছে নারী সশক্তিকরণের কথা, আর লক্ষ লক্ষ বছর ধরে আদিবাসী সমাজ নারীকেই দেবতার স্থানে বসিয়ে পুজো করে আসছে। এই একটা সমাজ, যে সমাজ নারীকে তার যোগ্য সম্মান দিয়ে মাথার উপরে রেখেছে। বাকি বিশ্বের উচিত, ভারতবর্ষের উচিত, পশ্চিমবঙ্গের উচিত আদিবাসী সমাজে নারীরা যে সম্মান পান, সেই সম্মানের জায়গায় নারীদেরকে যদি অধিষ্ঠিত করা যায়, ধর্ষণের মতো অপরাধ আমাদের সমাজ থেকে চিরতরে দূর হবে। আমি আজকের দিনে পশ্চিমবঙ্গ তোলপাড় করে দেওয়া আর্যিকর ঘটনা ঘটেছিল আজ থেকে 2 বছর আগে। আমি সেই আর্যিকরের নির্যাতিতাকেও স্মরণ করছি আপনাদের এখান থেকে। আমাদেরকে প্রতিজ্ঞা করতে হবে যে শুধুমাত্র নিজেদের সমাজ নয়, পুরো দেশ, পুরো রাজ্যকে নিয়ে আমরা একসাথে এগিয়ে চলব। এবং আপনাদের কাছ থেকে আমাদের অনেক কিছু পাওয়ার আছে। যেভাবে আপনাদের প্রত্যেকটা রিচুয়ালসের মধ্যে গান এবং নাচ জুড়ে থাকে, আমরা কিন্তু আধুনিক হতে গিয়ে তার সমস্ত কিছুকে বিসর্জন দিয়েছি। এগুলোর যোজন প্রয়োজন। আর সরকারকে বলবো, আদিবাসী সমাজ সব থেকে বেশি প্রান্তিক, এদের সামগ্রিক আর্থিক উন্নতির জন্য আলাদা করে নজর দেওয়া হোক। আশা করি ভবিষ্যতে পশ্চিমবঙ্গ উন্নত হতে গেলে এই সমাজকে, এই শ্রেণীটাকে আরও অনেক বেশি করে সরকার গুরুত্ব দিয়ে তুলে নিয়ে আসবে, তাদের সরলতাকে আরও বেশি করে ছড়িয়ে দেবে, এবং আমরা এই জটিলতা থেকে বেরিয়ে গিয়ে আদিবাসীদের মতো করে সরল এবং সহজ হয়ে বাঁচতে পারব। ভালো থাকুন। আন্তর্জাতিক আদিবাসী দিবস জিন্দাবাদ। পশ্চিমবঙ্গের আদিবাসী সমাজ জিন্দাবাদ। আপনাদের চরণে প্রণাম নিবেদন করে আমার ছোট্ট কথা শেষ করলাম। ভাস্কর ঘোষ জিন্দাবাদ, ভাস্কর ঘোষ জিন্দাবাদ। শিরদাঁড়ার বিক্রি নাই, ভাস্কর ঘোষকে আবার চাই। শিরদাঁড়ার বিক্রি নাই, ভাস্কর ঘোষকে আবার চাই। শিরদাঁড়ার বিক্রি নাই, ভাস্কর ঘোষকে আবার চাই। ভাস্কর ঘোষ জিন্দাবাদ, ভাস্কর ঘোষ জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ তাদের ছবি ব্যাপারে। আইমা সারহাব। তবে ভাস্কর বাবু একটু কাইন্ডলি দাঁড়াবেন, চলে যাবেন না। এই সময় আমাদের পশ্চিম বর্ধমান জেলাতে আপনারা জানেন যে সেখানে মাটির নিচে কয়লা পাওয়া যায়। সেই কয়লা তোলার নাম করে একের পর এক আদিবাসী গ্রামগুলোকে উৎখাত করা হচ্ছে। আগের জামানাতে তাদেরকে সঠিকভাবে ক্ষতিপূরণও দেওয়া হয়নি। আমরা সেটাকে নিয়ে লড়াই করছি। মানে সেই লড়াইয়ে আমিও নিজেও একজন অংশীদার, এবং দীর্ঘদিন থেকে সিটি সেন্টারের মতো জায়গাতে আমাদের সাথীরা সেখানে অবস্থান করছেন। আমরা চাইব যে অন্ততপক্ষে সশরীরে না হোক, আপনাদের মধ্যে থেকেও সেই প্রতিবাদের ঝড়টা উঠুক। রাজ্য শুধু নয়, দেশের কোথাও আদিবাসীরা লাঞ্ছিত হচ্ছেন, তাদের যদি অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন, সমস্ত আদিবাসীদেরকে সমস্ত রকম বিভেদ ভুলে এক হয়ে কিন্তু তার প্রতিবাদের সময় এসেছে। যত বেশি বিভক্ত হবেন, তত বেশি বিভেদের সুযোগ নিয়ে আপনাদেরকে শোষণ করার সুযোগ পাবে। এই শোষণ যদি বন্ধ করতে হয়, সমস্ত আদিবাসী সমাজকে নিজেদের মধ্যে বিভেদে ভুলে এক হতে হবে। এই ডাকটাই আজকে দিয়ে গেলাম আপনাদের কাছে। অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এটা সৌমি টুডু স্যারকে সম্মান করছেন। তার নিজের সৌমি টুডু নিজের আঁকা ছবি মাননীয় ভাস্কর ঘোষ মহাশয়কে দিচ্ছেন। আপনারা জানেন, অন্যতম পশ্চিমবঙ্গের প্রতিবাদী মুখ মাননীয় মুখ্য কনভেনার সংগ্রামী যৌথ মঞ্চ ভাস্কর ঘোষ মহাশয়। আরে এক্সেলেন্ট, বাহ বাহ বাহ, এক্সেলেন্ট, বাহ বাহ বাহ, গর্জাস, এক্সেলেন্ট, খুব সুন্দর। সৌমি টুডুকে অসংখ্য ধন্যবাদ জানাই। খুব সুন্দর ছবি এঁকেছ বাবা, খুব ভালো।